নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ আমরা এমন এক ভারতের কথা বলবো যা শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বমঞ্চে নিজের দাপট বুঝিয়ে দিতে পারে। কয়েক দশক ধরে এক প্রতিবেশী দেশ ভেবেছিল তারা ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলবে, কিন্তু আজ পার্টি উল্টে গেছে। দিল্লি আর আজ শুধু রক্ষণভাগ সামলায় না, দিল্লি আজ বিপক্ষের ডেরায় ঢুকে আক্রমণ করতে জানে। আচ্ছা, আপনি কি জানেন ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এমন এক গোপন দ্বীপ আছে যার নাম হয়তো ম্যাপেও সহজভাবে আপনি খুঁজেই পাবেন না, কিন্তু সেখান থেকে আজ বেজিংয়ের বুকে কাঁপানি ধরাতে পারে ভারত। ভারত কি নিঃশব্দে চীনের চারদিকে এমন এক ফাঁস তৈরি করেছে যা থেকে ড্র্যাগনের মুক্তি অসম্ভব? আজ সেই গল্পই বলবো, সেই মাস্টার প্ল্যানের, সেই মহা গেম প্ল্যানের কথাই বলবো। চীনের স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালার গল্প সবাই জানে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার সব জায়গায় তারা বন্দর বানিয়ে ভারতকে চাপে রাখতে চেয়েছিল, কিন্তু ভারতের পাল্টা নেকলেস অফ ডায়মন্ড বা হীরের হার আজ চীনের গলার কাঁটা। কিন্তু আসল চমকটা ওখানে নয়, আসল খেলাটা চলছে দক্ষিণ ভারতের মাটির নিচে। মাটির 20 কিলোমিটার গভীরে ভারত এমন এক পরমাণু দুর্গ বানিয়েছে যা কিনা কোনো স্যাটেলাইট তো দূর, কোনো রেডারও ধরতে পারবে না। ড্র্যাগন কি তৈরি ভারতের এই মারণ কামড় সহ্য করতে? আজ আমাদের এই পর্বে, আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু খবর দেব না, আমরা বিশ্লেষণ করব ভারতের সেই রণনীতি যা বিশ্ব শক্তিদের ভাবিয়ে তুলছে। আজ আমরা জানাবো কেন ফিলিপিন্স থেকে আর্মেনিয়া সবাই ভারতের অস্ত্রের জন্য লাইন দিচ্ছে, কেন চীনের সবচেয়ে বড় ভয় এখন মালাক্কা প্রণালী বা স্ট্রেট অফ মালাক্কা, এবং কেন ভারত মহাসাগরের এক কোণে লুকিয়ে থাকা আগালেগা দ্বীপ হয়ে উঠছে ভারতের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার। আজ আমাদের বিশেষ প্রতিবেদনে ড্র্যাগনকে চেকমেট করার ভারতের গ্লোবাল মাস্টার স্ট্রোক। ভারত মহাসাগর নামটার মধ্যেই ভারতের অধিকার লুকিয়ে আছে। এটি পৃথিবীর বাণিজ্যের লাইফলাইন। সমুদ্রবিজ্ঞানী এবং সমর কৌশলী অ্যালফ্রেড থায়ার মহান 100 বছর আগে বলেছিলেন, যারা ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করবে তারাই শাসন করবে এশিয়াকে, এবং বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই নোনা জলেই, এই ভারতীয় মহাসাগর কিংবা ইন্ডিয়ান ওশানে। আজ সেই কথা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। পৃথিবীর 80% তেলের বাণিজ্য এই পথেই হয়, কিন্তু গত 2 দশকে চীন এই অঞ্চলে নিজের আধিপত্য কায়েম করার জন্য মরিয়া। গোয়াদার থেকে হাম্বানটোটা, জিবুতি থেকে মোম্বাসা, চীন একের পর এক বন্দর দখল করেছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে রাখেছে নাকি? একেবারেই নয়। এখন আপনাদের নিয়ে যাব মরিশিয়াসের একটা ছোট্ট দ্বীপ আগালগায়। 2019 সাল পর্যন্ত এখানে কিছুই ছিল না, ব্যারন একটা দ্বীপ। কিন্তু 2021-এর পর থেকে দৃশ্যটা কেমন যেন বদলে গেছে। ভারত এখানে 3000 মিটারের এক বিশাল এয়ার স্ট্রিপ এবং বড় বড় রণতরী ভেড়ানোর জেটি তৈরি করেছে। কেন জানেন? কারণ এখান থেকে ভারতের P-81 পোসাইডন বিমানগুলো উড়ান দেবে। এই বিমানগুলো হলো সমুদ্রের রাজপুত্র। এগুলো সমুদ্রের শত শত ফুট নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করতে পারে। আগালেগা শুধু একটা দ্বীপ নয়, এটা আফ্রিকার প্রবেশদ্বার। চীন যখন মোজাম্বিক চ্যানেলে শয়তানি করার কথা ভাবছে কিংবা ছক্কছে, ভারত তখন তাদের নাকের ডগায় নিজের চোখ বসিয়ে দিয়েছে। সমুদ্রের ওপরের দাপট তো দেখলেন, এবার নজর দিন সমুদ্রের নিচে। ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনমের কাছে তৈরি হয়েছে INS বর্ষা। এটি কোনো সাধারণ নেভাল বেস নয়, পাহাড়ের ভেতর খোদাই করে তৈরি 20 কিলোমিটার দীর্ঘ এক ভূগর্ভস্থ টানেল, যেখানে ডজন খানেক পরমাণু সাবমেরিন লুকিয়ে থাকতে পারে। চীনের হাইটেক স্যাটেলাইটগুলো ওপর থেকে শুধু পাহাড় দেখবে, কিন্তু সেই পাহাড়ের পেট থেকে যে কোনো সময় বেরিয়ে আসবে ভারতের মারণাস্ত্র। ভারত নো ফার্স্ট ইউজ পলিসিতে বিশ্বাসী, কিন্তু আমাদের ওপর যদি কেউ হামলা করে তবে আমাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা সেকেন্ড ওয়ারহেড ক্যাপাবিলিটি বা পাল্টা মার দেওয়ার ক্ষমতা থাকা দরকার, এবং আছেও।
আইএনএস বর্ষা হলো সেই ক্ষমতার ইন্স্যুরেন্স, সেই ক্ষমতার গ্যারেন্টি। আর চীনের সবচেয়ে বড় ভয় কি জানেন? মালাক্কা ডিলেমা। চীনের প্রয়োজনীয় 80% জ্বালানি এই মালাক্কা প্রণালী দিয়েই যায়, আর ভারত ঠিক সেই টুটি টিপে ধরার জায়গাটিতে নিজের জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি যখন মালয়েশিয়া সফরে যান, সেটা শুধু চপস্টিক দিয়ে খাবার খাওয়ার জন্য নয়, সেটা চীনের ব্যাকইয়ার্ডে ঢুকে খেলা শুরু করার জন্য। ভারত মালয়েশিয়াকে ডর্নিয়ার 228 বিমান এবং নেভাল প্ল্যাটফর্ম অফার করেছে। এর মানে কি? এর মানে হলো চীনের জাহাজের গতিবিধি এখন ভারত ও মালয়েশিয়া যৌথভাবে নজরদারি করবে। চীন যদি আমাদের প্রতিবেশী দেশগুলোতে এসে স্ট্র্যাটেজিক গেম খেলতে পারে, তবে ভারতও এখন চীনের ঘরের দরজায় একটু তো গিয়ে কড়া নাড়তে পারে, এবং সেটাই আমরা করছি। দক্ষিণ চীন সাগরে চীন ছোট ছোট দেশগুলোকে গায়ের জোরে ভয় দেখাতো। ফিলিপিন্সের নাবিকদের ওপর জল কামান দিয়ে হামলা করা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এই ছবিটা বদলে গেল 19শে এপ্রিল 2024। ভারতের তৈরি ব্রাহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইলের প্রথম ব্যাচ পৌঁছল ফিলিপিন্সে। 3000 কোটি টাকারও বেশি মূল্যের এই ডিল চীনকে পরিষ্কার একটা বার্তা দিল, দক্ষিণ চীন সাগর কিংবা সাউথ চায়না সি কারোর একার সম্পত্তি নয়। ব্রাহ্মস এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইল, যা মাক 3 গতিতে শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে ধেয়ে যায়। এখন যদি চীনের কোনো যুদ্ধজাহাজ ফিলিপিন্সের সীমানায় ঢোকার চেষ্টা করে, তবে ভারতের এই অগ্নিবাণ তাদের সলিল সমাধি করতে 1 সেকেন্ডও সময় নেবে না। ভারত শুধু তার নিজের সীমানাতেই লড়ছে না, তুরস্ক এবং পাকিস্তান মিলে যে প্যান টার্কিশ সাম্রাজ্যের স্বপ্ন দেখছিল, ভারত তা আর্মেনিয়াতে গিয়ে ভেঙে দিয়েছে। পাকিস্তান আজারবাইজানকে মদদ দিচ্ছে, আর ভারত আর্মেনিয়াকে দিচ্ছে পিনাকা রকেট লঞ্চার, স্বাতি রেডার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ভারত আর এখন শুধু জঙ্গল বা পাহাড়ের লড়াইয়ের দেশ নয়, ভারত এখন বিশ্বের কৌশলগত ভারসাম্য রক্ষাকারী একটি শক্তি। রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং আর্মেনিয়াকে সাহায্য করতে পারছে না, তখন ভারত সেই শূন্যস্থান পূরণ করেছে। এটা কি ভারতের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের পরিচয় নয়? এতক্ষণ যা যা শুনলেন তা তো সমুদ্রের এক দিক কিংবা এক পিঠ। ভারত যখন 4 দিক দিয়ে ড্রাগনকে ঘেরাও করছে, তখন বেজিং কি হাত গুটিয়ে বসে আছে নাকি? নিশ্চয়ই না। তারা মালদ্বীপে কিভাবে প্রভাব খাটাচ্ছে, শ্রীলঙ্কায় রিসার্চ ভেটেল পাঠাচ্ছে, কেন? সবটাই ভারতকে ঘিরে ধরার জন্য। কিন্তু ভারত এক গোপন চালে চীনকে সমুদ্রের অতলে দেউলিয়া করে দিতে কি পারে? এমন একটা গোপন টেকনোলজি যা নিয়ে কাজ চলছে বেঙ্গালুরুর ল্যাবে, যা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে চীনের পুরো নৌবাহিনীকে অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। কি সেই চাল, এবং কিভাবে ভারত তার লজিস্টিক নেটওয়ার্ক দিয়ে চীনের তেলের সাপ্লাই লাইন চিরতরে বন্ধ করার পরিকল্পনা করছে? শুনলে অবাক হবেন, 2016 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র $185 মিলিয়ন, আর 2023-24-এ সেই সংখ্যাটা আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে $2.6 বিলিয়ন। ভারত আজ 85টিরও বেশি দেশে তার অস্ত্র রপ্তানি করছে। 2025-এর মধ্যে আমাদের লক্ষ্য ছিল $5 বিলিয়ন, সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা এখন আর অন্যের দয়ার ওপর বেঁচে নেই, আমরা নেট আমদানিকারক থেকে নেট রপ্তানিকারক হওয়ার পথে। ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সবাই এখন ভারতের ব্রাহ্মস আর তেজস চাইছে। চীনের সস্তা এবং ভঙ্গুর অস্ত্রের দিন আস্তে আস্তে শেষ হচ্ছে। এখন চলছে ভারতের তৈরি বিশ্বস্ত মারণাস্ত্রের যুগ। ওমানের ডুকম বন্দর, ইরানের চাবাহার পোর্ট, সিঙ্গাপুরের চাঙ্গি পোর্ট, আর এখন মরিশাসের আগালেগা। ভারতের এই হীরের হার বা নেকলেস অফ ডায়মন্ডস এখন চীনের মুক্তোর মালাকে কিংবা স্ট্রিং অফ পার্লসকে টুকরো টুকরো করে দিচ্ছে।
মালাক্কা প্রণালী থেকে শুরু করে মোজাম্বিক চ্যালেঞ্জ পর্যন্ত ভারত আজ পাহারাদার। চীন যখন আমাদের লাদাখে বা অরুণাচলে উস্কানি দিচ্ছে, আমরা তাদের গলার কাছে পা দিয়ে বসে আছি। ভারত আজ শুধু একটা দেশ নয়, ভারত আজ এক নেট সিকিউরিটি প্রোভাইডার। বিশ্ব শান্তিতে ভারতের এই ভূমিকা আজ প্রশ্নাতীত। পরিবেশে একটা কথাই বলবো, একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করি না। সেই কারণেই যখন চীনের বিদেশমন্ত্রী এসে ভারতের সাক্সগামকে নিজের জায়গা দেখায় কিংবা নিজের ম্যাপে দেখায়, আমরা একটু হলেও বিচলিত হই। শুনুন তাহলে চীনের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি কিভাবে বলছেন সাক্সগ্রাম আদতে নাকি তাদের। দেখুন, 首先，你提到的领土属于中国领土，中方在自己的领土上开展基础设施建设无可非议。中国和巴基斯坦已于上个世纪的60年代签署了边界协定，并且划定了两国的边界，这是中巴作为主权国家的权利。那么，你提到中巴经济走廊，这是一个经济合作倡议，旨在促进当地的经济社会发展。 শুনলেন মাওনিং এর কথা। এই ভদ্রমহিলার নাম মাওনিং এবং মাওনিং চীনা বিদেশ মন্ত্রকের। এই মাওনিং যদি সাক্সগ্রামকে নিজেদের হিসেবে দেখাতে পারে, কিংবা যদি বাংলাদেশে ঢুকে ভারতের দোরগোড়ায় ড্রোনের ফ্যাক্টরি খুলতে পারে, তাও আবার ভারতকে দেওয়া এসইজেডের জমিতে, তাহলে তো সমস্যা রয়েছে। শুধু চীন নাকি, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কথা শুনবেন। 7 সিস্টার্স নিয়ে নাকি গা গরম করা বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, যিনি নাকি বিশ্ব শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। দেখুন, 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ভাবুন তাহলে, চীন বলছে সাক্সগ্রাম তাদের, যেটা অ্যাকচুয়ালি ভারতের জায়গা, যেটা পাকিস্তান নাকি তাদের বিক্রি করেছে। ইউনূস বলছে 7 সিস্টার্স তাদের। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আর এই সবের মধ্যে আসিম মুনির তো বারবার নিউক্লিয়ার হুমকির ধমকি দিতেই থাকেন। তার কথাই বা কেন শুনবেন না? শুনুন তাহলে কি বলছেন আসিম মুনির। Advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment. Settle the core issues with Pakistan as per the international norms on the basis of equality and mutual respect. এই হলো আসিম মুনিরের বক্তব্য। আমাদের প্রতিবেশীরা আগ্রাসনের মনোভাব এবং হুঁশিয়ারি বারবার দিচ্ছে, আর ভারত একটাই কথা বলছে, ভারতের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করা হবে না। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্যার ক্রিক কিংবা বানগঙ্গা নিয়ে কি বলেছেন শুনবেন। বলেছেন, বানগঙ্গার দিকে চোখ তুলে তাকালে পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল একসঙ্গে बिगड़ दे। देखो साथियों, आजादी के 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे। मेरे साथियों, पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता
क्रीक से ही होकर गुजरता है। এবং আপনি যদি ভাবেন যে এটা শুধু নেতাদের হুমকি, না, এইভাবেই এই বয়ানেই আরও বয়ান রাখে আমাদের দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনিও বলেন যে পাকিস্তান যদি এরপর বাড়াবাড়ি করে তাহলে তাদের ভাবতে হবে তারা ইতিহাস এবং ভূগোলে আদৌ থাকতে চায় কিনা। আমার কথা নয়, আমার দেশের সেনাপ্রধানের কথা। দেখুন, तो ये मैं आपको बताना चाहता हूं कि इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर्ड टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। थे आपको पता है टेररिस्ट टारगेट, तो 9 टारगेट हम लोगों ने नियुक्त किए थे और इस टारगेट में ये हमने यकीन किया था कि इसमें कोई इनोसेंट नहीं खत्म होना चाहिए और कोई मिलिट्री टारगेट को भी हम नहीं उस टाइम डिस्ट्रॉय करना चाहते थे। हम टेररिस्ट टारगेट को डिस्ट्रॉय करना चाहते थे, टेररिस्ट टारगेट में जो ट्रेनिंग देते उनको डिस्ट्रॉय करना चाहते थे और जो उनको इंडोक्ट्रिनेशन करते थे या उनको तरबियत देते थे, जिनको हम बोलते हैं कि उनके आका, उनको डिस्ट्रॉय करना चाहते थे। और यही चीज हमने उन टारगेट में की। সবার শেষে আপনাদের আরেকজনের বক্তব্য শোনাব, যিনি খুব সহজভাবে বলেছিলেন যে দেখুন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই নতুন ভারতের স্বপ্নের যিনি কারিগর, অন্তত এমনটাই এই মুহূর্তে বিশ্ববাজারে মানুষজন বলছে। তাই ইন্দাস ওয়াটার ট্রিটি আটকাবার সময় এই নতুন ভারতের নতুন প্রধানমন্ত্রী একটাই কথা বলেছিলেন, সব হবে, তবে জল আর রক্ত একসঙ্গে বইবে না। দেখুন, आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। वो मानवता के समान दुश्मन है। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। भारत ने तय कर लिया है खून और पानी एक साथ नहीं बहेंगे। জলও বইবে না, রক্তও বইবে না, এবং চীনা আগ্রাসন আজ ভারতের কৌশলের সামনে পড়ে মুখ থুবড়ে পড়বে। আগালেগা থেকে ফিলিপিন্স, আর্মেনিয়া থেকে মালয়েশিয়া, প্রতিটি মোড়ে আজ ভারতের বিজয় পতাকা উঠছে। যারা ভেবেছিল ভারতকে 4 দিক দিয়ে ঘিরে ফেলবে, তারা আজ নিজেরাই ভারতের জালে বন্দী। ড্রাগনের দিন শেষ, এখন মহাকালের গর্ভে নতুন ভারতের উত্থান শুরু হয়েছে। এটাই ভারতের মহা গেম প্ল্যান, দ্য মাস্টার প্ল্যান। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।